প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। এই সময়ে সঙ্গে আছি আমি এস.এম. আকাশ। আমরা করোনা পরিস্থিতি যেমন আলোচনা করব, সেই সাথে মূলত আলোচনা করব, আপনারা জানেন যে দীর্ঘ ১.৫ বছর পর স্কুল, কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে এবং বিভিন্ন নির্দেশনা দিয়ে খুলে দেওয়া হয়েছে। সেই নির্দেশনা মানা কতটা চ্যালেঞ্জিং হবে, আবার যাতে করোনা ছড়িয়ে না পড়ে, শিক্ষার্থীদের মধ্যে যাতে করোনা সংক্রমণ না হয়, সেটা যেমন আলোচনা করব। আপনারা জানেন যে স্কুল, কলেজ খুলে দেওয়ার পর মেডিকেল কলেজ খুলে দেওয়া হয়েছে এবং সিদ্ধান্ত এসেছে যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকা নেওয়ার কথা বলা হয়েছে, নিবন্ধন করার কথা বলা হয়েছে। সেই প্রক্রিয়া এখন চলছে। আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে দুজন অতিথি যুক্তরাজ্য থেকে অনলাইনে যুক্ত হচ্ছেন। আমাদের সাথে ডাক্তার খন্দকার মেহেদী আকরাম, সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট, শেফিল্ড ইউনিভার্সিটি, এবং আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন ডক্টর তৌফিক জোয়ার্দ্দার, জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থা বিশেষজ্ঞ। আপনাদের দুজনকে স্বাগত। আমি ডক্টর তৌফিক জোয়ার্দ্দার। ১.৫ বছর পর স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, নিঃসন্দেহে এটা ভালো খবর, একমত হবেন আশা করি। বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে যাতে করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে, কিন্তু আপনার যেহেতু আপনি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করেন, এই যে নির্দেশনাগুলো মানা আসলে কতটা চ্যালেঞ্জিং হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। এবং আমি প্রথম কথার সাপেক্ষে বলতে চাই যে অবশ্যই এটা একটা ভালো সিদ্ধান্ত হয়েছে যে স্কুল, কলেজগুলো খুলে দেওয়া হয়েছে, এবং আমি মনে করি যে এটা আরও আগেই খুলে দেওয়া যেত। অর্থাৎ গত বছর যখন করোনার সংক্রমণ নিচের দিকে ছিল, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের দিকে, সেই সময় খুলে দেওয়া যেতে পারতো আসলে স্কুল, কলেজগুলো। তখন আমরা খুলিনি। পরবর্তীকালে আমরা এই বছরের শুরুর দিকে, ফেব্রুয়ারি, মার্চের দিক থেকে আমরা আবার একটা নতুন ঢেউ দেখেছি। জুনে এসে আবার একটা নতুন ঢেউ দেখেছি। সেই সময়ে গিয়ে আসলে স্কুল খোলার আর সম্ভব ছিল না, কিন্তু আগের প্রায় আমরা ৬ মাসেরও বেশি সময় আমরা নষ্ট করেছি যে সময়টা খুলে দেওয়া উচিত ছিল। এখন খুলেছি, এটা আমি বলবো যে এটা একটা সাধুবাদ জানানো উচিত। ভালো একটা সিদ্ধান্ত হয়েছে, এবং সেই সাথে প্রচুর ভালো ভালো নির্দেশনাও দেওয়া হয়েছে। আমরা জানি যে আমাদের যিনি শিক্ষামন্ত্রী আছেন, উনি কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, প্রাইমারিলি উনি একজন চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। কাজে তিনি যেই নির্দেশনাগুলো দিয়েছেন, সেগুলো আমার কাছে মনে হয়েছে যথেষ্ট ভালো, সুন্দর, চমৎকার, সুপরিকল্পিত কিছু সিদ্ধান্ত। কিন্তু মানার বিষয়টি আসলে খুবই কঠিন, বিশেষ করে ঢাকা বা ঢাকা বা এরকম বড় শহরগুলোতে যে স্কুলগুলো আছে, সেখানে জনবল বলেন, মানুষের সচেতনতা বলেন, অংশগ্রহণ বলেন, সব কিছুর বিচারে কিন্তু সেগুলো যতটুকুন প্রতিপালন করা সম্ভব, যে পেরিফেরির যে স্কুল, কলেজগুলো আছে, সেখানে সেগুলো প্রতিপালন করাটা তুলনামূলকভাবে একটু কঠিন হতে পারে। বিশেষ করে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আমরা জানি যে হাত ধোয়া খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, মনিটরিং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। মনিটরিংয়ের জন্য অন্তত মিনিমাম আপনার তার টেম্পারেচারটা তো অন্ততপক্ষে মাপার একটা ব্যবস্থা থাকতে হয়, সেটার কিন্তু ব্যবস্থা অনেক জায়গায় নেই। হাত ধোয়ার বাথরুম, হাত ধোয়ার বেসিন, এই বিষয়গুলো কিন্তু খুব একটা নেই। কাজেই আমি মনে করি যে ওগুলো নেই বলে স্কুল খুলে দেওয়া যাবে না, আমি সেটা বলতে চাচ্ছি না। বরং আমি যে জায়গায় যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আমরা স্বাস্থ্যের একটা প্যারাডাইম নিয়ে আমরা এখন চিন্তা করছি, সেটাকে একটা সুযোগ হিসেবে বরং নেওয়া উচিত। অর্থাৎ যে স্কুলগুলোতে এই ব্যবস্থাগুলো নেই, এই সুযোগে বরং সেই ফ্যাসিলিটিগুলোকে যেন উন্নত করা হয়। এটাকে আমরা ঠিক অজুহাত হিসেবে ব্যবহার না করি, অর্থাৎ স্কুল খোলার বিরুদ্ধে অজুহাত নয়, বরং একটা সুযোগ হিসেবে বরং আমাদের এটা ব্যবহার করা উচিত। অবশ্যই আমাদের যে স্বাস্থ্যবিধিগুলো আছে সেগুলো মানার ব্যাপারে আমাদের যেই সুবিধা বঞ্চিত এলাকাগুলো আছে বা পিছিয়ে পড়া এলাকাগুলো আছে, সেখানে এগুলো বাস্তবায়ন করাটা কঠিন হবে, কিন্তু এই সুযোগে সেই অসুবিধাগুলোকে উতরে ওঠার একটা বন্দোবস্ত করা উচিত। ডাক্তার খন্দকার মেহেদী আকরাম, আপনি যুক্তরাজ্যের অভিজ্ঞতা থেকে যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। বিশেষ করে আমরা বলবো যে নির্দেশনা আমাদের সরকার দিয়েছে, বিশেষ করে মাস্ক পরার উপরে যে জোরদার করা হয়েছে, মানে গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু মাস্ক পরা নিয়ে কোন মাস্ক পরা হবে, কোনটা বেশি কার্যকর, এখানে ধরুন প্রাইমারির বাচ্চারা আছে, মাধ্যমিকের বাচ্চারা আছে, তারা আসলে কতটা মাস্ক সঠিকভাবে পড়তে জানে, নানাবিধ বিষয় আছে। এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে যদি আপনি বলেন যে এটা আসলে কিভাবে কার্যকর করা যেতে পারে।
ধন্যবাদ আকাশ ভাই এবং ধন্যবাদ এনটিভি কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে এটা একটা আহ, একটা একটা ডাইভার্স পলিসি। এক এক শিক্ষা প্রতিষ্ঠান এক এক লেভেলের, বিশেষত যে প্রাইমারি লেভেলে যে রুল ইমপ্লিকেটেড করা যাবে, ঠিক একই রুল কিন্তু ইউনিভার্সিটি বা উচ্চ মাধ্যমিক লেভেলে সেভাবে করা যায় না, অথবা যেগুলো উচ্চ মাধ্যমিক লেভেলে যেসব রুল ইমপ্লিমেন্ট করা যায় সেই রুলগুলো কিন্তু প্রাইমারি লেভেলে করা যায় না। যেমন মাস্ক পরিধানটা খুবই জরুরি, কারণ দেখা গেছে যে একটা কমিউনিটিতে বা একটা জায়গায়, একটা ক্লাস্টারে যখন সবাই মাস্ক পরিধান করে, সেটা কাপড়ের মাস্কই হোক, সার্জিক্যাল মাস্কই হোক, আর N95 মাস্কই হোক, সবাই যখন মাস্ক পরিধান করবে তখন সংক্রমণের ট্রান্সমিশনটা আপনার 95% প্রিভেন্ট করা যায়। কিন্তু সেক্ষেত্রে যদি মাস্ক সঠিকভাবে না পরা হয়, অথবা কেউ কেউ মাস্ক পরছে কেউ কেউ পরছে না, সেক্ষেত্রে কিন্তু ইনফেকশন ট্রান্সমিশন প্রিভেন্ট করাটা কঠিন হয়ে পড়ে। এখন প্রাইমারি স্কুলগুলো যখন খুলে দেওয়া হচ্ছে, বাচ্চারা কিন্তু মাস্কটা সঠিকভাবে পরতেও পারে না, কতক্ষণ তারা মাস্ক পরে থাকবে সেটাও একটা বিশাল ব্যাপার। তার মানে দেখা যাচ্ছে যে ফিজিবিলিটি অ্যাসেসমেন্টটা খুবই জরুরি, যে আমি মাস্ক ইমপ্লিমেন্ট করছি কিন্তু সেটা কতটুকু পসিবল বাচ্চাদের জন্য। সেক্ষেত্রে যেটা করতে হয় যে এক একটা ক্লাসকে একটা বাবল হিসাবে বা বলয় হিসাবে ট্রিট করা উচিত। যেমন ইয়ার 5-এ যদি 3টা সেকশন থাকে, 3টা সেকশনকে 3টি বলয় হিসাবে আপনার রাখা যেতে পারে, এবং প্রতিটি বলয়কে একটা ইউনিট হিসেবে মনিটর করা যেতে পারে, যে ওখানে কেউ আক্রান্ত হচ্ছে কিনা, ওখানকার যারা শিক্ষা প্রদান করছে, মানে শিক্ষা দিচ্ছে বা টিচার, তারা কি করোনায় সংক্রমিত কিনা, এই জিনিসগুলো মনিটর করা খুবই জরুরি। মাস্কের চেয়ে এখানে এই মনিটরিংটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি মনে করি তো যে ইউকের আলোকে যদি আমি বলি যে প্রাইমারি সেকশনে ইউকেতে ইয়ার 5 পর্যন্ত কিন্তু মাস্ক পরিধানটা ম্যান্ডেটরি না ক্লাসের ভিতরে। সেখানে যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে বাবলিংটা মেনটেন করা বা ক্লাস্টারটাকে মেনটেন করা, এবং সেখানে যারা টিচার তাদেরকে সপ্তাহে 2 দিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে তাদের কোভিড টেস্ট করে কনফার্ম করা যে তারা ইনফেক্টেড কিনা। আর ওই গ্রুপে এক একটা বাবলে যখন কোনো শিশু করোনার সিমটম শো করে তখন তাদেরকে আইসোলেট করা, তাদেরকে টেস্টের জন্য পাঠানো, বাসায় এই ব্যাপারটাকে অবহিত করা, এবং বাসায় যদি কোনো শিশু বা বাসার কোনো সদস্য করোনায় আক্রান্ত হয় সেক্ষেত্রে সেটা স্কুলে ইমিডিয়েটলি জানানো এবং ওই বাচ্চাকে আইসোলেশনের ভিতরে রাখা। এক্ষেত্রে ওই যে বাবলটা থাকে সে বাবল কন্টিনিউ করে ক্লাস, কিন্তু শুধুমাত্র ইনফেক্টেড বাচ্চাদেরকে আইসোলেট করে রাখা হয়, এবং এটা সম্পূর্ণই করা হয় আপনার টেস্টের মাধ্যমে। এবং উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানগুলো যেমন ইউনিভার্সিটি বা কলেজ, বাংলাদেশের সাপেক্ষে মেডিকেল কলেজ এবং ইউনিভার্সিটি, এবং আমি যদি এটা ইউকের ইনস্টিটিউশন, হায়ার ইনস্টিটিউশনগুলোর সাথে তুলনা করি, সেক্ষেত্রে কিন্তু পলিসি ডিফারেন্ট। সেক্ষেত্রে দুটো পলিসি খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সবার জন্য মাস্ক বাধ্যতামূলক, সবাইকে মাস্ক করতে হবে, টিচার এবং স্টুডেন্ট, এটা ম্যান্ডেটরি। নাম্বার 2 হচ্ছে তাদেরকে কনফার্ম করতে হবে যে তারা সংক্রমিত না, দ্যাট মিনস তাদেরকে টেস্ট করতে হবে সপ্তাহে 2 দিন, হচ্ছে এটা ম্যান্ডেটরি, সবাই টেস্ট করছে। এবং এই টেস্টটা তাহলে কিভাবে করবে? টেস্টটা করে হচ্ছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটের মাধ্যমে। এটা খুব সহজলভ্য এবং সহজে করা যায়, এবং সেলফ টেস্টিং সিস্টেম, মানে আপনি আপনার নিজের স্যাম্পল নাক থেকে গলার থেকে নিয়ে সেটা ওই কেমিক্যালের সাথে মিশিয়ে আপনি একটা স্ট্রিপের মাধ্যমে টেস্টটা করতে পারেন। এটা আধা ঘন্টার ভিতরে এই টেস্টের রিপোর্ট পাওয়া যায়। ইউকেতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং স্কুলগুলোতে বিভিন্ন বুথ রয়েছে, বিভিন্ন জায়গা রয়েছে, নির্দিষ্ট জায়গা, সেখানে গিয়ে স্টুডেন্টরা টেস্ট করে আসে, আধা ঘন্টার ভিতর তারা ফল পায়। প্লাস ইউকেতে প্রতিটা হাই স্কুলের স্টুডেন্টদেরকে এই টেস্ট কিট বাসায় সরবরাহ করা হয়েছে গভর্নমেন্টের মাধ্যমে, এবং স্কুলে পর্যাপ্ত পরিমাণে টেস্ট কিট এবং কলেজে ইউনিভার্সিটিতে পর্যাপ্ত পরিমাণে টেস্ট কিট সরবরাহ করা হয়েছে। দ্যাট মিনস কেউ যদি আক্রান্ত হয় তাকে সেপারেট করা ফেলা হচ্ছে, কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ করা হচ্ছে। যেহেতু এই এজ গ্রুপে করোনা হলে সিভিয়ার কোভিড হওয়ার সম্ভাবনা কম, সেহেতু হেলথের যে মৃত্যুর ঝুঁকি নাই বললেই চলে। সেক্ষেত্রে এই ইনফেকশনটাকে শুধুমাত্র মনিটর এবং ট্রাই করা হচ্ছে যাতে ইনফেকশনটা একজন থেকে আরেকজনে না ছড়ায়, সেই ব্যবস্থাটা করা। তো বুঝতেই পারছেন যে স্কুলের ধরন ভিত্তিক আপনার টেস্ট করা হচ্ছে। জি, আপনার কাছে আবার আসবো ডক্টর তৌফিক জোয়ার্দ্দার। যেটা শুনলেন আমাদের দেশের যে বাস্তবতা, এখন আমাদের অ্যান্টিজেন টেস্ট তো আসলে কেন করা হচ্ছে না, বা এখন যে নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে আপনি দেখবেন যে বলা হয়েছে যে
একটা চেক লিস্ট করা হবে, তারপরে সেখানে সেটা স্বাস্থ্য কি শিক্ষা অধিদপ্তরে পাঠানো হবে, তারপরে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠাবে। এই জিনিসগুলো একটু আমলাতান্ত্রিক আমাকে মনে হয়েছে, কিন্তু জিনিসটা তো আসলে যদি বাচ্চাদের কথা ধরেন, এখন ধরেন বাচ্চাদের তো মাস্ক পরানো মুশকিল, তারপরে মনিটরিংটা যদি এই সপ্তাহে 2 বার ইউকে হলো, এখানে তো সেটার কোনো ব্যবস্থা নাই। তারপরে আপনার যদি কারো সিমটম থাকে সেটাকে তাকে কি করবে, কমিউনিটি ক্লিনিকে নিবে নাকি হাসপাতালে নিবে, কি ব্যবস্থা, এই সুস্পষ্ট কোনো কিছু আপনি জানা আছে কিনা? যে চেকলিস্টের কথা বললেন সেটা ইউনিসেফের একটা বেশ কিছু চেকলিস্ট আসলে আছে, যেমন কমিউনিটির সাথে কথা বলার চেকলিস্ট, আপনার স্কুলের ক্লাসরুমের চেকলিস্ট, তারপরে সে বাসায় গেলে কি হবে সেই ধরনের এই চেকলিস্টগুলোর একটা প্রয়োজন আছে। বিশেষ করে আমাদের অনেকেই কিন্তু এখনও এই প্রক্রিয়ার সাথে সম্পূর্ণভাবে পরিচিত না। এখন চেকলিস্ট থাকলে যেটা হয় যে এটাকে আপাত দৃষ্টিতে আমলাতান্ত্রিক মনে হলেও এটাকে একটা সিস্টেমের মধ্যে আনার জন্য চেকলিস্টটা আমার মনে হয় যে হেল্পফুল। এটাকে আমি ইতিবাচক হিসেবেই দেখতে চাই আর কি। এটাকে যদি সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি চেকলিস্টটাকে, এটা একটা ভালো বিষয়। আর আপনি যে জিনিসগুলো বলছেন যে আমাদের যে যারা আসবে তাদেরকে কিভাবে আমরা, অর্থাৎ কেউ যদি শনাক্ত হয় তাকে আমরা কিভাবে ট্রিট করব, এই বিষয়গুলো নিয়েও কিন্তু গাইডলাইন দেওয়া আছে। শনাক্ত করার ক্ষেত্রে যে যুক্তরাজ্যে যেটা হচ্ছে, আপনার সপ্তাহে 2 বার এটা আমাদের দেশে অনেক বেশি, আমাদের এখানে এই ফ্যাসিলিটিসটা নাই। এক্স্যাক্টলি। তো সেই ক্ষেত্রে আসলে এটা আমাদের এই ফ্যাসিলিটির এই অভাবটা কিন্তু আমাদের আছে। আমাদের যেখানে সাধারণ মানুষ যারা সত্যিকার অর্থে অসুস্থ তাদেরকেই ডায়াগনোজ করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। সেখানে শিশুদের জন্য 2 বার করে বা একটা নির্দিষ্ট সংখ্যায় তাদেরকে টেস্ট করাটা আসলে সুদূর পড়া হতো আমাদের দেশের প্রেক্ষাপটে। সেই জন্য আমাদেরকে আরও বেশি সচেতন থাকতে হবে। আমাদের যে শক্তিটা আছে সেই শক্তিটা কাজে লাগাতে হবে। আমাদের শক্তিটা কি, সেটা হচ্ছে যে কমিউনিটি, বা আমাদের যে কমিউনিটি বেসড একটা অ্যাপ্রোচ আমাদের আছে, কমিউনিটি নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কগুলোকে ব্যবহার করা। আমাদের যে কমিউনিটি হেলথ ওয়ার্কাররা আছে তাদেরকে স্কুলের, আমাদের আপনি জানেন ট্র্যাডিশনালি আমাদের কিন্তু ডিজি হেলথের আন্ডারে স্কুল হেলথের একটা শাখা রয়েছে, কিন্তু সেটা কিন্তু দীর্ঘদিন ধরে অকার্যকর না হলেও ঠিক যেভাবে আমরা দেখতে চাই ঠিক ততটুকু কার্যকর নয়। তো তাদেরকে বরং এখন একটু অ্যাক্টিভেট করা যেতে পারে, যে ঠিক আছে স্কুল হেলথ উইং যেটা আছে আমাদের ডিজি হেলথের, তারা যেন অ্যাক্টিভেট হয়ে স্কুলগুলোতে রেগুলার ভিজিট করে। সেই জিনিসগুলোতে আমাদের জোর দেওয়া উচিত, কারণ যত বেশি আমরা সচেতন হব তত বেশি কিন্তু আমাদের সংক্রমণের হারটা কমে যাবে। আরেকটা জিনিস কি, যে আমাদের যে সন্তানরা আছে, শিশুরা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে তারা একটা স্বাস্থ্যের মেসেজটাকে তারা বরং তাদের পরিবারের কাছে নিয়ে যাওয়ার একটা এজেন্ট হিসেবে কাজ করতে পারে। সেই বিষয়ে বরং আমাদেরকে জোর দেওয়া উচিত, যেন শিশুরা কেবলমাত্র যে আমরা শিশু হিসেবেই দেখবো তা না, তারা কিন্তু একজন চেঞ্জ এজেন্ট। তারা বরং তাদের বাবা মাকে শেখাতে পারে যে কিভাবে তারা চলবে, কিভাবে তারা কোভিড-19 থেকে নিজেদেরকে সুরক্ষা করবে, এই বিষয়গুলো। কাজে ওই দিকটা আমাদের চিন্তা করা উচিত, যে আমরা শুধুমাত্র যে তাদেরকে শেখাবো স্কুল কলেজে তা নয়। ডাক্তার খন্দকার মেহেদী আকরাম, আপনি আমরা স্কুল কলেজ, মেডিকেল কলেজ খোলা হয়েছে, বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত এসেছে যে 27 সেপ্টেম্বরের পরে খোলা যাবে। সেক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে যে টিকা নিতে হবে এবং নিবন্ধন করতে হবে টিকা নেওয়ার জন্য, তারপরে খোলা যাবে। কিন্তু আমার এখানে প্রশ্ন হলো যে আমরা স্কুল কলেজ খুলে দিলাম, তাদেরকে তো টিকা দেওয়া হয়নি, বা টিকা দেওয়ার বা সিদ্ধান্তও নাই, মানে 18 বছরের নিচেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো আরও বেশি সচেতন, তাদেরকে আমরা টিকা দেওয়ার পরে খোলার কথা কেন বলছি, সেটা কতটা বিজ্ঞানসম্মত বা অন্য কোনো উপায় আছে কিনা, বা আপনাদের ওখানকার কি অভিজ্ঞতা? না, আসলে ভ্যাকসিন দিয়ে স্কুল কলেজ খোলা হবে তার রেশনালিটি বা লজিকটা কি? ভ্যাকসিন দিয়ে তো আর ট্রান্সমিশন প্রিভেন্ট করা যাচ্ছে না। এটা তো এখন এভিডেন্স বেসড প্রুফ আমাদের কাছে রয়েছে যে ভ্যাকসিন দিলে মানুষ সংক্রমিত হচ্ছে, ভ্যাকসিন দিলে মানুষ ক্যারিয়ার হিসেবে থাকছে, এবং ভ্যাকসিন দিলে মানুষ অ্যাসিম্পটোমেটিক কোভিড নিয়ে সংক্রমণ কিন্তু ট্রান্সমিট করছে। সো এটা টিকা দিয়ে কিন্তু আসলে এর সঠিক কারণটা আমি বুঝতে পারছি না। আমি যদি ইউকের আলোকে বলি, ইউকের পলিসিতে টিকার সাথে কোনো সম্পর্ক ছিল না স্কুল এবং ইউনিভার্সিটি খোলাতে। আমি একটা জিনিস বলি যে এক্ষেত্রে
যেটা সঠিক ভাবে কাজ করছে ইউকেতে, এবং আমরা জানি দুটি উদাহরণ যে আমেরিকাতে স্কুল খোলার পরে এবং চীনে স্কুল খোলার পরে বাচ্চার ভিতরে সংক্রমণটা বেড়ে গেছে। ইউকেতে আমরা এটা দেখি নাই। ইউকেতে না দেখার পেছনে কারণ হচ্ছে ইউকের পলিসিটা কোয়াইট ডিফারেন্ট। আমি বাচ্চাদের ক্ষেত্রে তৌফিক জোয়ারদার ভাই যেটা বললেন আমি তার সাথে একমত যে বাচ্চাদেরকে তো টেস্ট করা যাবে না, অ্যাকচুয়ালি বাচ্চাদের কিন্তু টেস্ট করা হচ্ছে না। প্রাইমারি লেভেলের পলিসি কমপ্লিটলি ডিফারেন্ট ইন ইউকে। যেটা করা হচ্ছে যে যদি কেউ সিমটম শো করে তাদেরকে অ্যাডভাইস করা হচ্ছে তাকে টেস্ট করার জন্য, এবং তাকে আইসোলেট করা হচ্ছে, এবং আমাদেরকে ইমেলের মাধ্যমে খবর দিয়ে দেওয়া হচ্ছে যে এই বাবলে বা এই গ্রুপে ইনফেক্টেড পাওয়া গেছে, সো আমরা জিনিসটাকে মনিটর করি। যেটা আমি বলতে চাচ্ছি মেডিকেল কলেজ এবং ইউনিভার্সিটির ক্ষেত্রে, এক্ষেত্রে আমরা বাইপাস করতে পারি ভ্যাকসিনেশন পদ্ধতিতে। এক্ষেত্রে আমরা নতুন একটা জিনিস ইমপ্লিমেন্ট করতে পারি, সেটা হচ্ছে প্রতিটা ক্যাম্পাসে র্যাপিড অ্যান্টিজেন কোভিড টেস্ট থাকতে হবে। র্যাপিড অ্যান্টিজেন কোভিড 72% আপনার স্পেসিফিক, সো ইট ইজ নট দ্যাট ব্যাড টেস্ট, এবং এটা সহজেই করা যায়। তার মানে হচ্ছে আমরা যদি মেডিকেল কলেজের 3টা বুথ করি বা 3টা জায়গা করি যেখানে স্টুডেন্টরা তাদের বিভিন্ন সময় গিয়ে টেস্ট করে কনফার্ম করবে যে তারা সংক্রমিত না এবং তারা কন্টিনিউ করবে ক্লাস। যদি ফ্রিকোয়েন্সিটা বাংলাদেশের সাপেক্ষে সপ্তাহে 2 দিন না করে সপ্তাহে 1 দিন করা যায়, আমি যদি মনে করি 2 সপ্তাহে 1 দিন করা যায় তাও ভালো, কারণ ইনকিউবেশন পিরিয়ডটাকে আমরা মাথায় রেখে আমরা যদি 14 দিন পর পর টেস্টের একটা ব্যবস্থা করি প্রতিটা ছাত্রকে, তাহলে কিন্তু আমাদের মানে নিরবিচ্ছিন্নভাবে ক্লাস করা সম্ভব, এবং এটার মডেল ইউকেতে রয়েছে। ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রতিটা ক্যাম্পাসে ম্যান্ডেটরি টেস্ট, তার মানে আপনাকে টেস্ট করে আসতে হবে। আমরা যখন ওপেন করলাম স্টুডেন্টদের সাথে, যখন আমরা ফেস টু ফেস ক্লাস শুরু করলাম এবছর, তখন কিন্তু তারা কনফার্ম করে এসেছে যে দে হ্যাভ গট দেয়ার টেস্ট, এবং আমাকেও কনফার্ম করতে হচ্ছে যে আই হ্যাভ গট মাই টেস্ট। সো এই যে টেস্ট করা স্টুডেন্ট এবং ছাত্র শিক্ষকরা, তারা এই টেস্টটা কিন্তু বাংলাদেশে সহজেই করা যায়। র্যাপিড অ্যান্টিজেন টেস্টের জন্য কোনো থার্মোসাইক্লের প্রয়োজন পড়ে না। এটা ছোট্ট একটা টেস্ট কিট জাস্ট লাইক দিস, প্যাকেটের ভিতরে আসে, অনেকগুলো টেস্ট আসে, এবং আপনার যদি এই টেস্ট কিটের ভিতরে একটা বক্সের ভিতরে 6টি 7টা টেস্ট থাকে, এবং এটা সাশ্রয়ী এবং এটা খুব সহজে করা যায়। এর জন্য এক্সট্রা ট্রেনিং এর কোনো প্রয়োজন নাই, কারণ লিফলেটের ভিতরে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। স্কুল লেভেলে যদি পারে তাহলে বাংলাদেশে মেডিকেল কলেজ লেভেল এবং ইউনিভার্সিটি লেভেলে যে কোনো একজন শিক্ষিত মানুষ এই টেস্ট কিন্তু নিজে নিজেই করতে পারে, এবং যারা প্রশিক্ষিত তারাও কিন্তু অন্যেরটা করে দিতে পারে। তো আমি মনে করি যে ভ্যাকসিনের জন্য অপেক্ষা না করে যদি গভর্নমেন্ট এই ক্ষেত্রে পয়সা মানে কিটগুলো আমদানি করে, চায়নার থেকে কিট আমদানি করা হয়েছে, এই কিটগুলো সব চায়নার থেকে আনা, চায়নার থেকে কিট বাল্ক অর্ডার দিয়ে এনে প্রতিটা ইনস্টিটিউশনে ডিস্ট্রিবিউশন করে এবং একদিন ট্রেনিং এর মাধ্যমে সবাইকে এটা ইমপ্লিমেন্ট করার একটা ব্যবস্থা করে, তাহলে আমি মনে করি যে আমরা ভ্যাকসিনের জন্য অপেক্ষা না করে এই টেস্টটা করলে সবচেয়ে ভালো। আর কাপড়ের মাস্ক ব্যবহার করা হচ্ছে ইউনিভার্সিটিতে, কিন্তু ইউকেতে ইউনিভার্সিটিতে কিন্তু প্রতিটা স্টুডেন্টকে 2টো করে কাপড়ের মাস্ক দেওয়া হচ্ছে, যেটা তারা ধুয়ে ধুয়ে বারবার ব্যবহার করছে। সো এইসব জিনিস ইমপ্লিমেন্টেশনের মাধ্যমেই কিন্তু যুক্তরাজ্যে এখন 20,000 থেকে 40,000 প্রতিদিন সংক্রমিত হচ্ছে নতুন কেস। এর ভিতরেই কিন্তু ইউনিভার্সিটি এবং কলেজগুলো চলছে খুব ভালোভাবে, সেখানে আমাদের কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না, শুধুমাত্র স্বাস্থ্যর কোভিড রুলগুলো সুন্দর করে অ্যাপ্লিকেশন করা হচ্ছে এবং মাস্ক এবং টেস্ট এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা হচ্ছে। তো আমি মনে করি বাংলাদেশে এটা করা সম্ভব। যে ডক্টর তৌফিক জোয়ারদার, যেটা শুনলেন বিশেষ করে বিশ্ববিদ্যালয় খোলার ক্ষেত্রে যে টিকা নিবন্ধন বা টিকা নেওয়ার শর্ত জুড়ে দেওয়া হলো, এটাকে আপনি কিভাবে দেখছেন, এবং এটা প্রেক্ষিতে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বা মাস্কের কথা যেটা আমাদের অন্য অতিথি ডক্টর খন্দকার মেহেদী আকরাম বললেন, আপনার চিন্তা ভাবনা কি? না, আমি ওনার সাথে একমত। ডক্টর খন্দকার মেহেদী আকরাম যেটা বললেন যে টিকার উপর কিন্তু নির্ভরশীল না, আমাদের বুঝতে হবে যে টিকার আসলে আমরা যে ইফেক্টিভনেসটা বলছি সেটা কিসের ইফেক্টিভনেস, সেটা হচ্ছে সিভিয়ার ডিজিজ প্রিভেনশনের ইফেক্টিভনেসটা আমরা দেখছি, অর্থাৎ এটা মানুষের মাঝে গুরুতর অসুখ বা অসুস্থতা সৃষ্টি করাকে এটা প্রিভেন্ট করে, কিন্তু এটা কিন্তু ট্রান্সমিশনকে প্রিভেন্ট করছে না অনেক ক্ষেত্রেই। কাজেই আমি সম্পূর্ণভাবে একমত যে টিকার উপর নির্ভর করে স্কুল খোলা বন্ধ করাটা আসলে খুব বেশি ইউজফুল সিদ্ধান্ত না, বরং টিকাটা তাদের জন্যই প্রায়োরিটাইজ করা উচিত যাদের টিকা না পেলে, অসুস্থ হলে, যাদের জীবন ঝুঁকি বেশি, অর্থাৎ যাদের বয়স বেশি বা কোমরবিডিটি আছে, এই ধরনের মানুষদেরই কিন্তু টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া উচিত রাদার দ্যান স্টুডেন্টস। কারণ দেখা গিয়েছে যে 11 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু
অসুস্থতা মানে তারা আক্রান্ত হতে পারে, কিন্তু সিভিয়ার ডিজিজের হার অত্যন্ত নগণ্য। মানে আক্রান্ত হলে তো আমাদের তো সর্দি কাশি এমনি হয়, সেটা তো কিছু হয় না। বাচ্চাদের ক্ষেত্রেও 11 বছরের নিচে ঠিক সেটাই হয়। আর 12 থেকে 18 বছরের মধ্যেও তুলনামূলকভাবে বেশি হয়, কিন্তু সেক্ষেত্রেও জীবনের ঝুঁকি কিন্তু বয়স্ক মানুষদের তুলনায় অনেক কম। তাহলে আপনার ভ্যাকসিন দিয়ে যদি মানুষের জীবন রক্ষা করা উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আসলে বাচ্চাদেরকে টার্গেট না করে বরং যাদের এটা সবচেয়ে বেশি প্রয়োজন, যাদের জীবনের ঝুঁকি বেশি, তাদের ক্ষেত্রে এটাকে প্রয়োগ করা উচিত। আর যে অ্যান্টিজেন টেস্টের কথা বলেছেন, আমি এটার সাথে দ্বিমত করছি না, কিন্তু এটার কস্ট ইমপ্লিকেশনটা দেখে বা বুঝে তারপরে এটাকে আসলে অ্যাপ্লাই করা যেতে পারে। এটাকে আমি নাকচ করছি না, কিন্তু আমি মনে করি যে এটা নিয়ে আরেকটু ভাবনার অবকাশ আছে। যারা এটা ইমপ্লিমেন্ট করবে এটা তাদের বিষয়, যেহেতু এটার কস্ট আমি জানি না বা কী পরিমাণ লাগতে পারে সেটার কোনো অ্যাসেসমেন্ট আমার কাছে নেই। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে মাস্কের ব্যাপারে আমি একদম 100% একমত যে মাস্ক তো আমরা খুবই সস্তা, বাংলাদেশে গার্মেন্টস শিল্পের ব্যাপক বিকাশ আছে। মাস্ক সবার হাতে হাতে দেওয়া তো আমাদের জন্য খুব কঠিন কাজ নয়। সব স্কুল কলেজের এবং ইউনিভার্সিটির স্টুডেন্টদের হাতেই একটা দুটো করে মাস্ক আমাদের দেশের পক্ষে দিয়ে দেওয়ার একটা পরিকল্পনা আসলে নেওয়াই উচিত। এটা আমি সম্পূর্ণ একমত। বিশেষ করে বিশ্ববিদ্যালয় এবং স্কুলে মানে গার্জিয়ানদের উপর নির্ভর না করে মানে স্কুল কর্তৃপক্ষই তো বা সেটা দিতে পারে, বা সরকারের থেকে দেয়া, যাতে এটা সহজলভ্য মানে হয় আর কি। ডাক্তার খন্দকার মেহেদী আকরাম, আর টিকা নিয়ে যে কথাটা আসলো, আমাদের দেশে ধরুন টিকা তো আমরা বিভিন্ন সোর্স থেকে আনার চেষ্টা করছি, ধীরে ধীরে আসছে এবং দেওয়াও শুরু করেছি। কিন্তু আবার দেখা যাচ্ছে যে বিশ্বের অনেক ধনী দেশ এত বেশি টিকা সংগ্রহ করেছে যে তাদের টিকা নষ্টও হয়ে যাচ্ছে। এই সব ব্যাপারে আসলে টিকা নিয়ে মানে পলিটিক্স, বৈশ্বিক যে অবস্থান বা কোনো পলিটিক্স আছে কিনা, বা আমরা টিকা পেতে এত বেগই বা পেতে হচ্ছে কেন? আসলে টিকা নিয়ে এখন যেটা হচ্ছে সেটা অনেকটা সেলফিশনেসটা দেখা যাচ্ছে। বিশ্বের ধনী ধনী দেশ, তাদের কাছে টিকা রয়েছে কিন্তু তারা টিকা দিতে পারছে না। অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে টিকা নষ্ট করে ফেলা হচ্ছে, টিকার এক্সপায়ারি ডেট পার হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে এক্সপায়ারি যখন পার হবে ঠিক তখন তারা হ্যান্ড ওভার করছে, তখন যারা আবার এটা রেসিপিয়েন্ট তারা আবার এটাকে সঠিকভাবে বন্দোবস্ত করতে পারছে না। গাভিয়ালাইন্সের যে বা কোভ্যাক্সের যে একটা প্রচেষ্টা যে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ভ্যাকসিন, এটা ঠিকভাবে অপারেট করতে পারছে না। তার ভিতরে মরার উপরে খাড়ার ঘা হচ্ছে যে এখন আবার বুস্টার ডোজ দেওয়ার একটা প্ল্যান করা হয়েছে ধনী দেশগুলোতে। সেক্ষেত্রে কি হবে, বুস্টার ডোজের কোনো এভিডেন্স তেমন নাই যে বুস্টার ডোজ দিলে অ্যাকচুয়ালি কতটা সেটা ইফেক্টিভ হবে টু প্রিভেন্ট ডেথ। এখন ইউকেতে বুস্টার ডোজের কথা বলা হচ্ছে শুধুমাত্র, এখন যেটা আজকে সকাল পর্যন্ত নিউজে যেটা শুনলাম যে 50 বছরের উপরে যাদের বয়স এবং যাদের কোমরবিডিটি রয়েছে তাদেরকে বুস্টার ডোজ দেওয়া হবে। সবার জন্য বুস্টার ডোজ না। আমেরিকাতে হয়তো বুস্টার ডোজ দেওয়ার প্ল্যান করছে এন ম্যাস, বাট আমি যেটা বিশ্বাস করি এবং যারা অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন বা অক্সফোর্ড ভ্যাকসিনের যারা উদ্ভাবক, স্যারা গিলবার্ট বলেন, অ্যান্ডি পোলার্ড বলেন, তারা কিন্তু দুজনই বলেছে যে বুস্টার ডোজ এখন প্রয়োজন না, এখন প্রয়োজন পৃথিবীর সর্বোচ্চ সংখ্যক মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা। কারণ এটা কিন্তু একটা নির্দিষ্ট কোনো দেশের অসুখ না, এটা পৃথিবীর অসুখ। সো আমি মনে করি যে এই জিনিসগুলো পলিসি মেকাররা আরেকটু হাইলাইট করা উচিত, আলোচনার ভিতর নেওয়া উচিত যেন ইকুইটেবল ডিস্ট্রিবিউশনটা হয়। আর বাংলাদেশের ক্ষেত্রে আমি যেটা মনে করি যে সঠিক ব্যবহার, ভ্যাকসিনের সঠিক ব্যবহার। আমি তৌফিক জোয়ারদার ভাইয়ের সাথে এক সুর মিলিয়ে একই কথা বারবারই বলছি সব জায়গায়, যে যাদের ভ্যাকসিন দিলে জীবন রক্ষা পাবে তাদেরকে ভ্যাকসিন দিতে হবে। যারা হাই রিস্ক গ্রুপ, বাংলাদেশে কিন্তু এতদিনে হাই রিস্ক গ্রুপটা আইডেন্টিফাইড হয়ে গেছে, বাংলাদেশে এই ডেটাটা রয়েছে। সো তাদেরকে খুঁজে খুঁজে যদি ভ্যাকসিন দেওয়া হয় তাহলে সামনে যে ওয়েভটা আসবে বা আসতে পারে তার থেকে কিন্তু মৃত্যু অনেক কমে যাবে। আমরা যেটা জানি 10 গুণ থেকে 30 গুণ পর্যন্ত মৃত্যু কমানো সম্ভব ভ্যাকসিন দিয়ে। আর আপনি যদি স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে ভ্যাকসিন দেন, তাদের তো হিসেবে দেখা গেছে যে প্রতি 1000-এ 6 জনের সিভিয়ার কোভিড হয় এই 18 বছর বয়স বা 20 বছর বয়সের গ্রুপের মানুষদের। প্রতি 1000-এ আপনার মারা যায়
অথবা সিভিয়ার কোভিড হয় 6 জনের, সেক্ষেত্রে দেখা যায় যে যাদের বয়স 60 বা 70 তাদের যদি সিভিয়ার কোভিড হয়, তাদের 1000 জনে 180 থেকে 250 জন লোক মারা যায়। তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল করে ভ্যাকসিনের ডিস্ট্রিবিউশন বাংলাদেশই করা দরকার। এক্ষেত্রে শুধু আমরা যদি পৃথিবীর অন্য দেশ ভ্যাকসিন নিয়ে দিচ্ছে সেটা তা না, বাংলাদেশে যে ভ্যাকসিন রয়েছে তার যদি যথাযথ মানে অ্যাপ্লিকেশন না করা হয়, তাহলে কি হবে, ভ্যাকসিনের যে সুফল তার 100% সুফলটা কিন্তু বাংলাদেশের মানুষ পাবে না। তৌফিক জোয়াদ্দার, এই যে বাংলাদেশের কি বলে টিকা মানে ভ্যাকসিন পলিসি যেটা দীর্ঘদিন ধরে অগ্রাধিকার করার কথা বলা হচ্ছিল, কিন্তু আমরা কিন্তু সেটা বাস্তবে দেখি নাই। আমরা নিবন্ধন করে যারাই নিবন্ধন করছে তাদের দেয়া হচ্ছে, এটা একটা পলিসি। আবার মানে গণটিকা দিতে দেখলাম আমরা, সেটাও একটা দিতে যে আমরা সেখানে অব্যবস্থাপনাও দেখলাম। কিন্তু এতদিনেও আমরা একটা নির্দিষ্টভাবে কার্যকর একটা পলিসি তৈরি করতে ব্যর্থ কেন হলাম? আমাদের প্রায়োরিটাইজেশন নেই এটা ঠিক নয়, প্রায়োরিটাইজেশন কিন্তু আছে, কিন্তু বারবার সেটা পরিবর্তন হয়েছে এবং আপনার কথা থেকে সেটা আমরা বুঝতে পেরেছি। তার মানে একটা চিন্তা আছে, কিন্তু সেই চিন্তাতে আমরা কেন জানি স্থির থাকতে পারছি না। আপনার মনে আছে একদম শুরুতে যখন বাংলাদেশের টিকা আসেনি, ফেব্রুয়ারিরও আগে, জানুয়ারির দিকে, তখন একটা প্রায়োরিটি লিস্ট দেওয়া হলো, প্রায় বোধহয় 50-60টা প্রায়োরিটি তো 50-60টা হলে আপনার সেটা তো আসলে খুবই কনফিউজিং হয়ে যাবে। আপনার প্রায়োরিটি হবে 3টা 4টা 5টা, যে এই প্রায়োরিটি গ্রুপকে আমি টিকা দিয়ে দিব সবার আগে। কিন্তু সেখানে যদি 50-60 জনের একটা বিশাল লিস্ট থাকে, সেই টিকা কে প্রায়োরিটি না সেটা বোঝা অনেকটা ঠকবাজতে গা উজাড় হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। আমরা সেটাই দেখেছি। এবং পরবর্তীকালে যেটা করা হলো যে আপনার আমাদের দেশে কিন্তু টিকা দীর্ঘদিন ধরে বাংলাদেশ টিকার জন্য বিখ্যাত, কিন্তু সেটা হচ্ছে কমিউনিটি বেসড টিকা কার্যক্রম। কিন্তু আমরা যেটা করলাম যে ফ্যাসিলিটি বেসড করা হলো, তাও খুবই টেক ড্রিভেন। কীরকম যে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে, এটাও আপনি বললেন যে রেজিস্ট্রেশন করতে হবে। বিশেষ করে আমার পরিচিত মানুষ আছেন, হাইলি এডুকেটেড পারসন, হ্যাঁ, তারা টিকা দিতে ভয় পাচ্ছেন, কেবল টিকা দেওয়া থেকে বিরত ছিলেন কেবলমাত্র রেজিস্ট্রেশন করতে হবে এই সব কারণে, যে এটা তাদেরকে হেডেক মনে করছেন। পরবর্তীকালে হঠাৎ করে আমরা দেখলাম যে একটা গণটিকা কার্যক্রম চালু হলো এবং এখনো কিন্তু প্রায়োরিটি আছে। এখন 55 বছর শুরু করা হয়েছিল, 55 বছর থেকে সেটা 40 বছরে কেন নামিয়ে আনা হলো? আমি কি তাহলে ধরে নেব যে 55 বছরের উপরে যারা ছিল তাদের সবাইকে টিকা দেওয়া হয়ে গিয়েছে? তা তো হয়নি। আপনি গ্রামে গঞ্জে গেলে অসংখ্য মানুষ পাবেন যারা টিকা পায়নি, অথচ তাদের কিন্তু প্রায়োরিটি, তাদেরকে বরং খুঁজে খুঁজে দেওয়া উচিত। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কেন এমনটি হচ্ছে। আমি বলবো যে আমাদের মাঝে একটু মানে সংখ্যাপ্রীতি আছে একটা, যে কত বেশি শতাংশ মানুষকে আমি টিকার আওতায় আনতে পেরেছি, এটা মনে হয় যেন আমাদের মুখকে বেশি উজ্জ্বল করবে। এখন এই প্রবণতা থেকে আসলে বের হয়ে আসতে হবে, অর্থাৎ সস্তা সাবাসী বা বাহবা পাওয়ার যে একটা লোভ আছে, একটা আকাঙ্ক্ষা আছে, সেটা থেকে বের হয়ে বরং মানুষের জীবন রক্ষা করাটা আমার জন্য বেশি প্রায়োরিটি হওয়া উচিত। কারণ যেই মানুষগুলোকে আমি আজকে সংখ্যা বাড়াতে গিয়ে আমার এইজ বার আমি কমিয়ে নিচ্ছি, মানুষ খুবই বাহবা দিচ্ছে, আরে আমি তো 40 বছর বয়স হওয়ার কারণে বা 35 বছরের কারণে, এইজ বার থাকার কারণে আমি আগে টিকা দিতে পারিনি, আমি এখন দিতে পারছি। কিন্তু আপনার দায়িত্ব তো ছিল যেই মানুষগুলো আসলেই প্রায়োরিটি, যেই মানুষগুলোর জীবন আসলেই ঝুঁকিতে, তাদেরকে প্রায়োরিটাইজ করা। আমি বলবো যে এই প্রবণতা থেকে, অর্থাৎ সংখ্যার প্রবণতা থেকে, অর্থাৎ কোয়ান্টিটির প্রবণতা থেকে কোয়ালিটির দিকে আমাদের আসলে বেশি দৃষ্টি মানে নিবদ্ধ করা উচিত। আর সেটা করতে না পারার কারণেই আমার মনে হয় যে এই জিনিসটা আমরা বারবার দেখছি। আচ্ছা, আমি খন্দকার মেহেদী আকরাম অন্য একটা প্রশ্ন করি। বিশেষ করে টিকা তো যেহেতু বিভিন্ন দেশ উৎপাদন করেছে এবং বিভিন্ন টিকার বিভিন্ন রকম সাকসেস রেট বলা হচ্ছে, কিন্তু এখানে আমি যেটা আপনাকে প্রশ্ন করতে চাই যে যেমন আমাদের দেশে চীনের তৈরি টিকাও দেওয়া হচ্ছে, সেটা কোনোটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অনুমোদন সাপেক্ষেই দেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো যে এই বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোন টিকার গ্রহণযোগ্যতা বেশি বা কোন টিকার গ্রহণযোগ্যতা কম, এরকম কোনো কিছু আছে কিনা? আবার আপনি বুস্টার ডোজের কথা বললেন, যে এরকম আবার বুস্টার ডোজের কোনো শর্ত যদি দেওয়া হবে কিনা, যে আপনার বুস্টার ডোজ আছে কিনা, সেটা থাকলে আপনি বিদেশে যেতে পারবেন বা পারবেন না, বা ওই দেশের টিকা নিয়েছেন এই জন্য হবে না, এইরকম কোনো পলিসি বা দেখতে পাচ্ছেন বা বৈষম্য দেখতে পাচ্ছেন কিনা? না, এরকম বৈষম্য তো আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে চাইনিজ ভ্যাকসিন গুলোকে অনেকটাই কোণঠাসা করে রাখা হয়েছে পশ্চিমা দেশগুলোতে, যেখানে চাইনিজ ভ্যাকসিন কিন্তু একটা বড় ভূমিকা পালন করছে উন্নয়নশীল দেশ এবং মিডল ইস্টার্ন কান্ট্রি এবং আফ্রিকান কান্ট্রিগুলোতে। সো এফিকেসির দিকে যদি আপনি বলেন, এখন মডার্না ফাইজার যেটাই বলেন, যেটাকে বলা হতো যে সুপেরিয়র ভ্যাকসিন,
ইনফেকশন প্রিভেন্ট করার জন্য, সিমটোমেটিক কোভিড প্রিভেন্ট করার জন্য তাদের কার্যকারিতা এখন 60% নেমে গেছে, কিছু কিছু ক্ষেত্রে 50% নেমে গেছে। কিন্তু প্রতিটা ভ্যাকসিনই যতটুকু পর্যন্ত আমরা জানি যে সিভিয়ার কোভিড প্রিভেন্ট করার জন্য 95% তারা কিন্তু ইফেক্টিভ। তার মানে কেউ যদি ভ্যাকসিন নেয়, সে যে ব্র্যান্ডেরই ভ্যাকসিন নেই, যে দেশেরই ভ্যাকসিন নেই, WHO অ্যাপ্রুভ যে কয়েকটি ভ্যাকসিন রয়েছে ইনক্লুডিং রাশিয়ান ভ্যাকসিন, যেটা WHO এখনো অ্যাপ্রুভ হয়তো করে নাই, তো এই ভ্যাকসিনগুলো যদি তারা ডাবল ডোজ ভ্যাকসিন নিয়ে থাকে, পূর্ণ ডোজ ভ্যাকসিন নিয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু মৃত্যু কমে গেছে 95%, সিভিয়ার কোভিড 96% কমে গেছে। তার মানে মানুষ কিন্তু এখন আর ভ্যাকসিন নেওয়ার পর সিভিয়ার কোভিড নিয়ে হসপিটালে ভর্তি হচ্ছে না, এই জিনিসটা বুঝতে হবে। কিন্তু যেহেতু চাইনিজ ভ্যাকসিন সিনোফার্ম বা সিনোভ্যাক, স্পেশালি সিনোফার্ম ভ্যাকসিন, এই ভ্যাকসিনটার উপরে ডেল্টা ভ্যারিয়েন্টে কেমন কাজ করে তার প্রকাশিত ডেটার একটা অভাব রয়েছে। আর এই ভ্যাকসিনটা যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রিতে ব্যবহৃত হচ্ছে না, সো ওয়েস্টার্ন কান্ট্রিতে যে ডেটা আছে সেই ডেটা সবই অ্যাস্ট্রাজেনিকা, মডার্না এবং ফাইজারের ভ্যাকসিনের ডেটা। সো এটার উপরে আমরা কথা বলি, এই কারণে বলা হয় যে ল্যাক অফ ডেটা, চাইনিজ ভ্যাকসিনের ডেটাতে কিছু ল্যাক রয়েছে, এই কারণে বোঝা যাচ্ছে না যে ডেল্টা ভ্যারিয়েন্টে স্পেসিফিকলি এই ভ্যাকসিনটা কতটুকু কাজ করে। তবে এখন রিসেন্টলি কিছু ডেটা এসেছে, সেখানে বলা হচ্ছে যে না, এই ভ্যাকসিন ডেল্টা ভ্যারিয়েন্টের এগেনস্টেও আপনার সিভিয়ার কোভিড এবং ডেথ প্রিভেন্টে অলমোস্ট সেম অ্যাজ আদার ভ্যাকসিনস লাইক অ্যাস্ট্রাজেনিকা এবং মডার্না এবং ফাইজার ভ্যাকসিন। সো আমি মনে করি যে এখানে যে ব্যারিয়ারটা রয়েছে সেটা পলিটিক্যাল ব্যারিয়ার রাদার দেন সায়েন্টিফিক বেসিস বেসড ব্যারিয়ার। সো আমি মনে করি যে এই ব্যারিয়ারগুলোকে শিথিল করা উচিত। এবং আমি আরো মনে করি যে চাইনিজ যে ভ্যাকসিনগুলো যারা ডেভেলপার বা মার্কেটিং করছে তাদেরও উচিত এই ডেটাগুলো যেন ডিসেমিনেট করা, মানে ভালো জার্নালে পাবলিকেশনের মাধ্যমে সবাইকে ডেটাটা সরবরাহ করা, যাতে করে অন্যান্য দেশ ওয়েস্টার্ন কান্ট্রি এই ভ্যাকসিনের উপর রিলাই করতে পারে। যে যেটা বললেন এটা যেহেতু একটা বিজ্ঞানসম্মত বিষয়, কিন্তু এর মধ্যে যখন আবার বৈশ্বিক পলিটিক্স ঢুকে যায় এবং সেই পলিটিক্সের শিকার, যেমন ধরেন আমাদের দেশের মতো মানুষ যারা আমরা যেসব সোর্স থেকে সংগ্রহ করতে পারছি সেই সব সোর্স থেকে আমরা নিচ্ছি, চীনের থেকে আমরা নিচ্ছি, সিনোফার্ম আমরা নিচ্ছি, কিন্তু আমি সিনোফার্মের টিকা নিলাম, আমি এখন ওয়েস্টার্ন কান্ট্রি যেতে চাই, যে সেখানে যদি ব্যারিয়ার তৈরি হয় সেই সমস্যার সমাধান কিভাবে হবে? সেই সমস্যার সমাধান পলিটিশিয়ানদের করতে হবে, সেটা তো আমার এখতিয়ার নাই সেটা কথা বলা। আমি যেটা মনে করি যে পলিটিশিয়ানরা এই ব্যাপারগুলোর ভিতরে একটা কম্প্রোমাইজের ভিতরে আসা উচিত, যে যারা সিনোফার্ম ভ্যাকসিন নিচ্ছে তাদের অন্য দেশে ভ্রমণের ক্ষেত্রে কি করবে। অন্যান্য দেশে অনেক ধরনের রেস্ট্রিকশন রয়েছে, অনেকেই সিনোফার্মের ভ্যাকসিনকে ভ্যাকসিন হিসেবে গ্রহণ করছে না যে তারা ভ্যাকসিনেটেড। অনেকে বলছে যে সিনোফার্মের দুটো ভ্যাকসিন নেওয়ার পরে তাদেরকে একটা বুস্টার ডোজ নিতে হবে, আইদার ফাইজার অথবা মডার্না অথবা অ্যাস্ট্রাজেনিকা। তো আমি মনে করি এটা কোনো এভিডেন্স নাই যে এটা কোন রকমের কোনো ডিফারেন্স তৈরি করে। সো এটা আসলে একটা প্রবলেম, এখন এটা একটা প্রবলেম, এটা পলিটিক্যাল প্রবলেম আমি মনে করি। সো এটা সম্বন্ধে আমার তেমন কোনো মানে ওপিনিয়ন নাই। এটা আমি মনে করি এটা পলিটিশিয়ানদের নিতে হবে, কোনো সায়েন্টিফিক বেসিস নাই তারা যেটা বলছে। জি, ডক্টর তৌফিক জোয়ার্দ্দার, এই যে একটা সমস্যা, এটা কিন্তু একটা বড় সমস্যা বাংলাদেশের জন্য। যেমন ধরেন যারাই এখন হয়তো প্রবাসী হতে পারে বা হয়তো ব্যবসায়ী হতে পারে, যারা হয়তো এখন হয়তো সিনোফার্ম দেওয়া হচ্ছে, তার রেজিস্ট্রেশন করেছে, কেন্দ্রে গিয়েছে, তাকে সেটা দিয়েছে, কিন্তু তার বিদেশে যাওয়ার ক্ষেত্রে একটা বাধা তৈরি হচ্ছে। তাই এইটা সমাধান কিভাবে হতে পারে? না, ডক্টর খন্দকার মেহেদী আকরাম যেটা বললেন এটা একটা পলিটিক্যাল প্রবলেম, পলিটিক্যালি এটা সলভ করতে হবে এবং এটার জন্য ডিপ্লোমেসির প্রয়োজন। আমরা মানে জনস্বাস্থ্য কিন্তু ডিপ্লোমেসির উপর জোর দেয়, এটাকে গ্লোবাল হেলথ ডিপ্লোমেসি বলে। আমাদের WHO কোনো ভূমিকা রাখতে পারে, তারা এখন অনুমোদন দিয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি, মানে এইটাই তো ডিপ্লোমেসি, যে WHO সাথে এই কথাটা WHO ফোরামে উত্থাপন করা। এটার জন্য যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়, বাংলাদেশের প্রচুর শ্রমিক বিভিন্ন দেশে কাজ করে। তবে এখানে একটা মানে ভালো যেটা খবর সেটা হচ্ছে যে মিডল ইস্টের অনেক দেশ কিন্তু প্রথম দিকে এই ব্যাপারে এক ধরনের হেজিটেন্সি ছিল, কিন্তু তারা বর্তমানে চীনের টিকাগুলোকে গ্রহণ করছে। কুয়েত এবং আরব আমিরাত সহ বেশ কিছু দেশে এই সমস্যাটা ছিল, সেখান থেকে তারা বের হয়ে এসেছে। ইউরোপের কোনো দেশে এখনও বোধহয় সেই রেস্ট্রিকশনটা আছে। কিন্তু এই জন্য আসলে এই ডিপ্লোমেসিটাকে, অর্থাৎ আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে সেখান থেকে জাতিসংঘের মাধ্যমে যে বিভিন্ন রাষ্ট্রগুলো আছে তাদের উপরে একটা চাপ সৃষ্টি করা উচিত এবং একটা মানবিক আবেদন সৃষ্টি করা উচিত যেন তারা
এই রেস্ট্রিকশনগুলো তুলে নেয় মানুষের উপর থেকে, না হলে কিন্তু মানুষের জীবন জীবিকা দারুণভাবে জড়িত। বিশেষ করে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক হিসেবে কাজ করছে বা বিভিন্ন পেশাজীবী হিসেবে কাজ করছে। কাজে এই জিনিসটা বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোর যাদের অনেক ইমিগ্রেন্ট বাইরে আছে তাদের এই ব্যাপারে খুব অগ্রণী ভূমিকা পালন করা উচিত। বাট সলিউশন ইজ এ পলিটিক্যাল সলিউশন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি শেষ প্রশ্ন ডক্টর খন্দকার মেহেদী আকরাম। এখন আমরা তো জানি যে ডেল্টা ভেরিয়েন্ট এখন ডমিনেন্ট, কিন্তু এখন কি অবস্থায় আছে, মানে ডেল্টা ভেরিয়েন্ট কোন দেশে কি অবস্থা এবং সামনে কেমন ঝুঁকি দেখছেন? ডেল্টা ভ্যারিয়েন্ট তো এখন ডমিনেন্ট একটা ভ্যারিয়েন্ট। আমরা যেমন এর আগে একটা ভ্যারিয়েন্ট দেখেছি আপনার যে ইউকে ভ্যারিয়েন্ট, সেটা ডমিনেন্ট হচ্ছিল, কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্টটা এখন সারা পৃথিবীতেই ডমিনেন্ট হয়ে গেছে। অনেক দেশে, কিছু কিছু দেশে ইটস ডমিনেন্ট হচ্ছে বিকজ অফ দ্য নেচার অফ দিস ভাইরাস। এটা হাইলি মানে ট্রান্সমিসেবল ভাইরাস, হাইলি কন্টাজিয়াস ভাইরাস, এবং আপনার যে ক্রাইটেরিয়াগুলো একটা ভাইরাসের থাকলে সেটা ইভলিউশনারি একটা বেনিফিট বা একটা অ্যাডভান্টেজ পায়, এই ভাইরাসটা সেটা পেয়েছে। এখন এই ভাইরাসটা ডমিনেন্ট হবে যতদিন না পর্যন্ত নতুন আরেকটি মিউটেশন হয় যেটা এই ডেল্টা ভাইরাসের চেয়েও দ্রুত বিস্তার করতে পারে, তার আগ পর্যন্ত আমরা কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্টটাকেই দেখব। আমি বলছি যে নতুন নতুন ভ্যারিয়েন্ট তৈরি হবে, বাট সেটা সাস্টেন নাও করতে পারে। নতুন ভ্যারিয়েন্ট আসবে এই ভয়ের চেয়ে এখন দরকার হচ্ছে যে একটা ইনফেকশন প্রিভেনশন করার মতো একটা সোশ্যাল স্ট্রাকচার তৈরি করা। কারণ আগামী বছরও আমরা দেখব এই সংক্রমণ চলছে, হয়তো ধীরে ধীরে কমে আসবে, কিন্তু এই ভাইরাসটা এক্সিস্ট করবে আমাদের কমিউনিটিতে। সো আমাদের এখন দীর্ঘমেয়াদী একটা ব্যবস্থা করা দরকার, একটা পলিসি করা দরকার যে কিভাবে আমরা কমিউনিটিতে ইনফেকশন কন্ট্রোল করব এবং সোসাইটিটাকে এবং ইকোনমিকে এবং এডুকেশনকে আমরা কন্টিনিউ করব। সো লিভিং উইথ করোনা ভাইরাস irrespective of what variant it is. So আর যেটা দরকার সেটা হচ্ছে যে আপনার ভ্যাকসিনেশনটার কভারেজ বাংলাদেশে মাত্র 8% মানুষকে দুটো ডোজ ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এটা ভেরি পুর। আমি মনে করি যে ভ্যাকসিনেশনটা আরো বাড়ানো দরকার। একটা প্রশ্ন ছোট, মানে 30 সেকেন্ডে যদি উত্তর দেন, সেটা হলো যারা বাংলাদেশে হোক আর পৃথিবীর যে কোনো দেশেই হোক যারা দুটো ভ্যাকসিন নিয়েছেন তারা আসলে কতদিন তাদের ভিতরে প্রতিরোধী ক্ষমতা থাকবে, বা তাদেরকে কতদিন পর আবার নতুন ভ্যাকসিন নিতে হবে? তাদের ভিতরে দীর্ঘদিন প্রতিরোধী ক্ষমতা থাকবে। তার কারণ হচ্ছে এখন দেখা যাচ্ছে যে বডিতে যে অ্যান্টিবডি থাকে সেটা ডিক্লাইন করে, কিন্তু এই অ্যান্টিবডি আপনার ইনফেকশনটা প্রিভেন্ট করতে পারে না। কিন্তু যখন একজন ভ্যাকসিনেটেড মানুষ ইনফেক্টেড হয় তখন তার সেল মেডিয়েটেড ইমিউনিটিটা অ্যাক্টিভ হয় কুইকার। তার মানে ইনফেকশন হওয়ার পর সিভিয়ার কোভিড তৈরি হতে আমরা বলি যে 14 ডেজ পারসিস্টেন্ট ইনফেকশন দরকার। সো যেটা হবে, ইনফেকশন হওয়ার পর এখন আর পারসিস্টেন্ট ইনফেকশন 14 ডে থাকবে না, 7 দিনের ভিতরে ভাইরাস এলিমিনেট হবে, বিকজ আমাদের বডি সেন্সিটাইজ থাকে, আমাদের বডি অলরেডি নোজ দ্যাট ভাইরাস। সো আমাদের বডিতে যখন এই ভাইরাসটা ঢুকে আমরা সিমটম শো করব, কিন্তু আমাদের বডি আমাদের ইমিউন সিস্টেম উইল ফাইট এগেইনস্ট দ্যাট ভাইরাস এন্ড উই উইল উইন। সো আমরা অ্যাকচুয়ালি ডিজিজ শো করার মাধ্যমেই আমরা আবার রিকভার করব। সো আমি মনে করি যে এটা দীর্ঘমেয়াদী একটা ইমিউনিটি দিবে, বিকজ আমাদের সেল মেডিয়েটেড ইমিউনিটিটা এখন এস্টাবলিশড, যে ভ্যাকসিন দেওয়ার পরে আমাদের বডিতে আপনার যে লিম্ফোসাইট গুলো সেটা মেমোরি সেল হিসেবে থেকে যায়, এবং ভাইরাসের যখন সংক্রমণ হয় সে তখন এটাকে টেক ওভার করে, কিন্তু ইনফেকশনের লক্ষণ প্রকাশ পেতে পারে। তার মানে আমরা কোনো ফায়ারওয়াল তৈরি করতে পারি নাই, কিন্তু আমরা যথেষ্ট শক্তিশালী হয়ে গেছি এই ভাইরাসটাকে ফাইট করার মতো অবস্থা তৈরি হয়েছে। এর জন্যই বলি যে ভ্যাকসিনেশনটা এখন খুবই খুবই জরুরি। দীর্ঘমেয়াদী বলতে আমরা আসলে কতদিন, মানে একটা আনুমানিক কিছু বলতে পারেন কিনা, যে 1 বছর 2 বছর? এখন এভিডেন্স যেটা বলে, যেটা দুটো এভিডেন্স, একটা হচ্ছে যে বেসড অন ডেটাতে দেখা যায় যে 9 মান্থ পর্যন্ত আমাদের কাছে এখন এভিডেন্স আছে যে আমাদের শরীরে একটা প্রিভেন্টিভ ব্যবস্থা থাকে। আর প্রিডিক্টিভ যেটাকে বলা হচ্ছে, যে প্রিডিক্টিভ বলা হচ্ছে বেশ কয়েক বছর থাকতে পারে, বাট ইট ইজ অলওয়েজ একটা প্রিডিক্টিভ মডেল যে আমাদের প্রিভেন্টিভ ক্যাপাসিটিটা থাকবে। এবং আমি আবারও বলতে চাচ্ছি যে এই প্রিভেন্টিভ ক্যাপাসিটি ইজ টু প্রিভেন্ট সিভিয়ার কোভিড, নট সিমটোমেটিক কোভিড। সো সিমটোমেটিক কোভিড আমরা দেখবই যতই আপনি ভ্যাকসিন দেন। আপনি যদি, আমি যেটা মনে করি, আপনি যদি ট্রিপল বুস্টারও নেন, there is a highly likely that you will get infected again, because এই ভাইরাস খুব তাড়াতাড়ি মিউটেশন হবে এবং এটা আরএনএ ভাইরাস, এটা কন্টিনিউয়াসলি মিউটেশন পর্যায়ে থাকবে এবং আমরা ইনফেক্টেড হবই।
আমরা কমিউনিটিতে যেভাবে ইনফ্লুয়েঞ্জা রয়েছে, যেভাবে কমন কোল্ড রয়েছে, কোভিডও থেকে যাবে, বাট এটা হয়ে যাবে টেম, এবং এই ডিজিজটা আমাদের একটা প্রিভ্যালেন্ট ডিজিজ হবে। সিজনাল আউটব্রেক হতে পারে, কিন্তু আমাদের বডিতে যথেষ্ট পরিমাণ ইমিউনিটি থেকে যাবে, আমি মনে করি। এবং আমরা এই ভাইরাস এগেইনস্টে জিতে যাব। অবশ্যই। জি, ডক্টর খন্দকার মেহেদী আকরাম অনেক ধন্যবাদ। ডক্টর তৌফিক জোয়াদ্দার আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, যা শুনলেন, করোনা ভাইরাস যেটা সেটা সহসা আমাদের থেকে যাচ্ছে না, অতএব এই ভাইরাসের সাথে বসবাস করতে হবে এবং ভাইরাসকে ডমিনেন্ট করে মানে আমাদের জিততে হবে। তার মানে জিততে হলে আমাদের ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি শুধু ভ্যাকসিন নিয়েই আমরা যে থাকলে হবে না, পাশাপাশি স্বাস্থ্যবিধি, মাস্ক পরা, দূরত্ব রাখা, হাত ধোয়া, যেগুলো স্বাস্থ্যবিধি বলা হয়েছে সেগুলো আমাদের মেনেই এই ভাইরাসকে ঠেকাতে হবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন।